স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের আমি আয় আরো বেঁধে বেঁধে থাকি যে কবিতাটি দশম শ্রেণীর পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্ত সেটি পড়াবো। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার রচয়িতা হলেন কবি শঙ্খ ঘোষ। তাই কবিতাটি পড়ানোর আগে কবিতা সম্পর্কিত কিছু উৎস এবং প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। উৎস সম্পর্কে যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ ছোট ছোট গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো নিয়ে বলবো এবং তারপর প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা করব। প্রেক্ষাপট বলতে যেটা বোঝানো হয় যে কেন কবিতাটি রচনা করা হয়েছে, অর্থাৎ কবি কেন এই কবিতাটি রচনা করেছেন, সেটাকে এক কথায় আমরা বলতে পারি প্রেক্ষাপট। তাই আমি উৎস এবং প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার পর তারপর আমি কবিতার বিষয়বস্তু, কবির জীবনী, পুঙ্খানুপুঙ্খ যে বিশ্লেষণ, লাইন ধরে সেগুলো আমি আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি ভালো করে দেখবে এবং বন্ধু বান্ধব সহপাঠীদের মধ্যে ছড়িয়ে দেবে। আর যারা নতুন রয়েছে তারা লাইক ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলি যখনই আসবে তোমাদের ভিডিওগুলি পেতে সুবিধা হবে। আরেকটা কথা তোমাদের বলে রাখি যে তোমরা কবিতাটি শোনার পর তোমরা কোন জায়গায় কি প্রশ্ন রয়েছে তা তোমরা কমেন্টস করে জানাবে। সেই উত্তরগুলো আমি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব এবং তোমরা যদি কমেন্টস, লাইক, শেয়ার করো তাহলে পরবর্তী ক্ষেত্রে ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমি উৎসাহ পাবো। তা আশা করব তোমাদের আরও ভালো করে পরিবেশন করার এবং আরও ভালো করে তুলে ধরার। আর তোমরা যদি এই বিষয়ে নিজেদের মতামত জানাও তাহলে আমি আরও ভালো করে বিষয়গুলোকে তুলে ধরতে পারবো। তাই আশা করব তোমরা ভিডিওটি দেখবে, লাইক শেয়ার করবে এবং কমেন্টস করে নিজের মন্তব্য জানাবে। ঠিক আছে? তো আমার হয়তো গলার খারাপের জন্য উৎস বা প্রেক্ষাপট সম্পর্কে যে সমস্ত ভিডিও আমি করেছি হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে আমার মনে হয়, কিন্তু মনে হয় না যে খুব একটা অসুবিধা হবে। তা সে সংক্রান্ত বিষয় নিয়েও যদি তোমাদের কোনো মনে হয় তাহলে আমাকে বলবে। আমি এবার তাহলে উৎস সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের আলোচনা ও প্রেক্ষাপট বিষয় সংক্রান্ত নিয়ে আলোচনা, তারপর কবিতার বিষয়বস্তু, কবি জীবনী নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার রচনাকাল কবে? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার রচনাকাল 2003। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার প্রকাশকাল কবে? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার প্রকাশকাল 2004। শঙ্খ ঘোষের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? শঙ্খ ঘোষের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থের নাম হল দিনগুলি রাতগুলি। শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি? শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। শঙ্খ ঘোষের ছদ্মনাম কি? শঙ্খ ঘোষের ছদ্মনাম কুন্তক। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণ কোথা থেকে নেওয়া হয়েছে? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণ রবীন্দ্রনাথের বিসর্জন নাটক থেকে নেওয়া হয়েছে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে কার সংলাপ ব্যবহার করা হয়েছে? কবিতাটিতে বিসর্জন নাটকের জয়সিংহের সংলাপ ব্যবহার করা হয়েছে। কবিতার প্রেক্ষাপট। কবি মাত্রই সমাজবদ্ধ জীব, ফলে সমাজ জীবনে বা রাজনৈতিক জীবনে ঘটে যাওয়া ঘটনা সুদূর প্রসারী প্রভাব ফেলে। 1991 সালে মধ্যপ্রাচ্যের দুটো দেশ, ইরাক ও কুয়েত, খনিজ তেলের অধিকার নিয়ে যুদ্ধ বাঁধলে ইংল্যান্ড, আমেরিকা ও ফ্রান্স কুয়েতের পক্ষ নেয়। 2003 সালে এক নায়কতন্ত্রের অজুহাত দেখিয়ে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে গদিচ্যুত করে। যে কোনো যুদ্ধই
সমাজ তথা বিশ্বের মধ্যে লোকক্ষয়, অর্থক্ষয় ও মানবিকতার অবনতি ঘটায়। তারই পরিপ্রেক্ষিতে 2003 সালে যুদ্ধবিধ্বস্ত মানুষগুলো কোন দিকে গেলে পরিত্রাণ পাবে তাদের প্রতিনিধি হিসেবে নিজেকে তুলে ধরেছেন। তাছাড়া সাম্রাজ্যবাদী লোভী দেশগুলোর প্রতি ধিক্কার জানিয়েছেন। জন্ম বাংলাদেশের বরিশালে। আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রধান কবি, প্রাবন্ধিক ও অধ্যাপক। পড়াশোনা প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি, নিহিত পাতাল ছায়া, পাঁজরে দ্বারের শব্দ, জলই পাষাণ হয়ে আছে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, মূর্খ বড়, বাবরের প্রার্থনা। সামাজিক নয়, ধুম লেগেছে হৃৎকমলে, গোটা দেশজোড়া জৌঘর, প্রতি প্রশ্নে কেঁপে ওঠে ভিটে, হাসি খুশি মুখে সর্বনাশ ইত্যাদি। ছোটদের জন্য লিখেছেন ছোট্ট একটি স্কুল, অল্প বয়স কল্প বয়স, সকালবেলার আলো, সুপুরি বনের শাড়ি, শহরে পথের ধুলো ইত্যাদি। কুন্তক ছদ্মনামে লিখেছেন শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা। প্রবন্ধের বই হিসেবে উল্লেখযোগ্য কালের মাত্রা ও রবীন্দ্রনাটক, ছন্দময় জীবন, ভিন্ন রুচির অধিকার, এই শহরে রাখাল, ঐতিহ্যের বিস্তার, এ আমির বরণ, ছন্দের বারান্দা ইত্যাদি উল্লেখযোগ্য। এবার আমি তোমাদের আয় আরও বেদে বেদে থাকি কবিতাটি পড়াবো। কবিতার কবি হলেন শঙ্খ ঘোষ। তোমরা আগে জেনেছ যে আয় আরও বেদে বেদে থাকি কবিতাটির উৎস কি, অর্থাৎ কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তবুও আমি আরেকবার তোমাদের বলে দিই যে আয় আরও বেদে বেদে থাকি কবিতাটি নেওয়া হয়েছে জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে। এটা একটু মনে রাখবে। অনেকেই তোমরা পরীক্ষার খাতায় লেখো যে কাব্যগ্রন্থ জলই পাষাণ হয়ে গেছে, কিন্তু এই ভুলটা তোমরা করবে না। লিখবে জলই পাষাণ হয়ে আছে, এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো এই লাইনটার মাধ্যমে কবি একটা আমাদের সুন্দর বার্তা দিতে চেয়েছেন। দেখো, আমরা প্রত্যেকেই যারা আছি, অর্থাৎ শিক্ষার্থী তোমরা, ছোট ছোট ছেলেমেয়েরা বা যারা পরিবারের সঙ্গে যুক্ত, প্রত্যেকেই কিন্তু এই লাইনটির সঙ্গে যুক্ত হবে। কেমনভাবে? যে আমরা পরিবারের মধ্যে মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, কাকা, জ্যাঠা, যাই বলি না কেন, প্রত্যেকের সঙ্গে কিন্তু আমরা একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কি? সম্প্রীতির সম্পর্ক, বদ্ধতার সম্পর্ক বা ঐক্যের সম্পর্ক। এই সম্পর্ক যদি আমরা একে অপরের সঙ্গে না রাখি, তাহলে কি হয়ে পড়ব? আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব, সমাজ থেকে আলাদা হয়ে পড়ব। তাই একে অপরের সঙ্গে আমাদের কি করে থাকতে হবে না, সম্পর্কের বন্ধনে বেঁধে থাকতে হবে। যদি বন্ধন আমরা না রাখি, তাহলে বন্ধন ছাড়া আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ আলাদা হয়ে পড়ব। তাই বর্তমান সমাজে প্রত্যেক মানুষকেই প্রত্যেকের সঙ্গে একটা সম্পর্কের বন্ধনে আবদ্ধ হতে হবে। আমরা আজ বর্তমান যুগে সমাজ এমনভাবে এগিয়ে গেছে যে আমরা একে অপরের সঙ্গে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হতে ভুলে গেছি। প্রযুক্তিবিদ্যার প্রসারের ফলে এটা ব্যাপক আকারে আরও প্রকাশ পাচ্ছে, যার দরুন আমরা ক্রমশ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি। তাই কবি বারবার একই কথা বলেছেন যে
আমাদের একে অপরের সঙ্গে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হতে হবে, ঐক্যর বন্ধনে আবদ্ধ হতে হবে, সম্প্রতির বন্ধনে আবদ্ধ হতে হবে। তা নাহলে আমরা কিন্তু একে অপরের থেকে পৃথক হয়ে পড়ব। এই যে কবিতা, এই কবিতার মধ্যে কবি কিন্তু সেই বার্তাটাই দিতে চেয়েছেন, কিভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এই বিচ্ছিন্নতাবাদ থেকে কিভাবে সম্পর্ক বন্ধনে বা একে অপরের সঙ্গে সংযুক্তভাবে সঙ্গবদ্ধভাবে থাকা যায়, সে কথাই তিনি বলেছেন। তো আমি কবিতাটা পড়ছি। কি বলছে? আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত। দেখো, প্রথমে একটা লাইন এখানে লক্ষ্য করবে যে আমাদের বলা হয়েছে। এখানে কবি আমাদের বলতে কাদের বোঝাতে চেয়েছেন? এখানে কিন্তু একটা প্রশ্ন হয় এক কথায়। এখানে আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তো এখানে আমাদের বলতে সমাজে যারা অবহেলিত, নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত, যুদ্ধ বিধ্বস্ত সাধারণ যে মানুষ, তাদেরকেই কবি এখানে আমাদের বলে উল্লেখ করেছেন। তো এইখানে আমাদের বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমাদের বলতে কোন শ্রেণী মানুষ? সাধারণ শ্রমজীবী, যুদ্ধ বিধ্বস্ত যে মানুষ, তাদেরকেই এখানে আমাদের বলে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে? তাই সেই সাধারণ মানুষরা কি বলছে না, আমাদের ডান পাশে ধস, আমাদের ডান দিকে ধস অর্থাৎ পাহাড়ের ধস নেমে গেছে। আমাদের বাঁয়ে গিরিখাত অর্থাৎ আমাদের বাঁয়ে মানে বাম দিকে, বাঁ দিকে পর্বতের গিরিখাত রয়েছে। তাহলে আমাদের ডান দিকেও পাহাড়ে ধস নেমে গেছে, বাঁ দিকেও গিরিখাত রয়েছে, ফলে আমাদের যাওয়ার কোনো পথ বা উপায় নেই। আবার কি বলছে? শুধু ডান দিকে বা বাঁ দিকে নয়, বলছে আমাদের মাথায় বোমারু, অর্থাৎ আমাদের মাথার ওপরে যুদ্ধ বিমান থেকে বোমা নিক্ষেপকারী যে জাহাজ, সেই জাহাজ আমাদের মাথার ওপর ঘোরাঘুরি করেছে। অর্থাৎ এখানে বোমার শব্দের অর্থ কি? তোমাদের এক কথায় প্রশ্ন আসে। বোমারু কথার অর্থ হলো যুদ্ধ বিমান, অর্থাৎ যে বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয় তাকেই বোমারু বলা হয়। ঠিক আছে? তারপরে কি বলছে? আমাদের পায়ে হিমানির বাঁধ, অর্থাৎ আমাদের ডান দিকে যেমন ধস, বাঁ দিকে যেমন গিরিখাত রয়েছে, আমাদের ডান দিকে বাঁ দিকে যাওয়ার উপায় নেই, ঠিক তেমনি মাথার ওপর যেমন যুদ্ধ বিমান রয়েছে, ঠিক তেমনি আমাদের পায়ের কাছেও রয়েছে বরফের বাঁধ। আমরা সেই পা আমাদের এগিয়ে নিয়ে যেতে পারছি না। তাই কবি কি বলছেন না, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। ফলে চারিদিকেই যে প্রতিকূলতা বা ধ্বংসস্তূপ থাকার দরুন আমাদের আর কোনো এগিয়ে যাওয়ার পথ নেই। কারণ আমাদের এই ধ্বংসলীলার মধ্যে ঘরও উড়ে গেছে, যার ফলে আমাদের আর পথ নেই কোন দিকে আমরা যাব। তারপরে কি বলছে? আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমাদের পরবর্তী প্রজন্মের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের শিশু সন্তানের মতো সারল্য যে ছেলেমেয়েরা রয়েছে, তাদের ভবিষ্যৎ বিনষ্ট হয়ে গেছে, তারা মারা গেছে। ফলে তাদের মৃতদেহ এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সব কথার অর্থ হচ্ছে মৃতদেহ বা লাভ। সেই শিশুদের মৃতদেহ এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারপর কি বলছে? আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কবি সেই সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে বলতে চাইছেন যে আমরাও এই ধ্বংসলীলার মধ্যে হয়তো মরে যাব, হয়তো বাঁচার কোনো সম্ভাবনা নেই। সেই কারণে প্রশ্নচিহ্ন উল্লেখ করে তিনি বলতে চাইছেন আমরাও এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। হয়তো কবি বলছেন সেই মানুষেরদের প্রতিনিধি হিসেবে নিজেকে তুলে ধরে যে আমাদের কোনো পথ নেই। কেন নেই? না, আমাদের ডান দিকে ধস, বাঁ দিকে গিরিখাত, মাথার উপর বোমারু, পায়ের নিচে বরফ, চারিদিকে প্রতিকূল অবস্থা। এই প্রতিকূল অবস্থায় আমাদের আর কোনো পথ নেই। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে।
তাই এই প্রতিকূলতার থেকে আমাদের রক্ষা পেতে হলে কি করতে হবে, না আমাদের সঙ্গবদ্ধ হতে হবে, আমাদের একতাবদ্ধ হতে হবে, আমাদের সম্প্রীতির সম্পর্কে আবদ্ধ হতে হবে, তবেই আমরা এখান থেকে রক্ষা পাব। সেই জন্যই কবি আর্জি জানিয়েছেন যে মানুষগুলোকে, সাধারণ মানুষগুলোকে যে আয় আরও বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ সঙ্গবদ্ধ হয়ে থাকি, একতার বন্ধনে আবদ্ধ হয়ে থাকি। তারপরে কি বলছে, না বলছে আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। বলছে আমাদের ইতিহাস নেই, অর্থাৎ সাধারণ শ্রমজীবী মানুষদের ইতিহাস থাকে না, বা তাদের ইতিহাস হয় না। কারণ সমাজের কে গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু এই শ্রমজীবী মানুষদেরই অবদান অপরিহার্য। পৃথিবীর ইতিহাস যদি ঘেঁটে দেখা যায় যে চীনের প্রাচীর কারা তৈরি করেছে, এই শ্রমজীবী মানুষরা। ভারতের তাজমহল কারা তৈরি করেছে, এই শ্রমজীবী মানুষেরা। কিন্তু ইতিহাসের পাতায় এই শ্রমজীবী মানুষদের কষ্টসাধ্য পরিশ্রম থাকলেও কিন্তু তাদের নাম ইতিহাসের পাতায় থাকে না, থাকে সেই সময়কার রাজা মহারাজাদের নাম। তাই এই সমস্ত মানুষেরা সমাজের উন্নতি ঘটালেও সমাজের ইতিহাসে কিন্তু তাদের নাম লেখা থাকে না, বা ইতিহাসের পাতায় তাদের নাম উল্লেখ থাকে না। তারপরে কি বলছে, এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। অথবা কবি বলছেন যদিও বা তাদের ইতিহাস আছে, কিন্তু তাদের ইতিহাস চোখ মুখে ঢাকা। চোখ মুখে ঢাকা অর্থ কবি বলতে চেয়েছেন যে এই সমস্ত সাধারণ শ্রমজীবী মানুষদের এমনভাবে দমিয়ে রাখা হয়েছে সমাজে উচ্চ শ্রেণী ধনশালী মানুষদের দ্বারা, যে সমাজের কোনো অন্যায়, অবিচার, প্রতিকূলতা এবং দেখলে তারা মুখ ফুটে প্রতিবাদ করতে পারে না, বা প্রতিবাদ করার কোনো অধিকার তাদের দেওয়া হয় না। ফলে তাদের চোখ মুখ যেন এই নীরবতায় মধ্যে ঢাকা থাকে, অর্থাৎ তাদেরকে চুপচাপ থাকতে হয়। যার দরুনই তারা বলছে যে আমাদের চোখ মুখ ঢাকা। কোনো প্রতিবাদহীনতাকেই এখানে চোখ মুখ ঢাকা অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা ভিখারি 12 মাস। কবি বলছে এই শ্রমজীবী মানুষরা যারা শ্রমসাধ্য করে অর্থ উপার্জন করে, তারা না ধনী হতে পারে, না ধনী হতে পারে না। তাদের অর্থের অভাব থেকেই যায়, যার দরুন তারা ভিখিরির মতো দিন যাপন করে। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে। এইখানে দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, আবার পরক্ষণে বলছে পৃথিবী হয়তো মরে গেছে। এই শ্রমজীবী সাধারণ মানুষদের কাছে বেঁচে থাকা বা মরে যাওয়া কোনোটাই গুরুত্ব পায় না। কারণ তাদের কাছে বেঁচে থাকা বা মরে যাওয়া যেন একই রকম মনে হয়। বেঁচে থেকেও তাদের যেমন কোনো কিছু যায় আসে না, আবার মরে গেলেও এই সমাজ বা সভ্যতা তাদের মনে রাখে না। তাই পৃথিবী তাদের কাছে মনে হয় যেন বেঁচেও গেছে, নয়তো মরে গেছে। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরছি দৌড়ে দৌড়ে। অর্থাৎ এই সাধারণ শ্রমজীবী মানুষদের কথা তো কেউ মনেও রাখে না, কেউ মনেই রাখতে চায় না। তাই এই সাধারণ শ্রমজীবী মানুষদের কি করতে হয়, না প্রতিদিন প্রতিনিয়ত পরে দৌড়ে দৌড়ে, অর্থাৎ দুবারে দুবারে ঘুরে ভিক্ষাবৃত্তি করে নিজেদের ক্ষুধা নিবৃত্তি করতে হয়। অর্থাৎ প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য তাদের সংগ্রাম করতে হয়, খাদ্যের জন্য, বাসস্থানের জন্য। কিছু কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। দেখো, কবি তবুও বলতে চেয়েছেন কি, এত কিছু শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু এই সমস্ত মানুষ যারা বেঁচে আছে, তারা বলছে যে কোনো কিছু না থাকলেও তবু কিছু জন মানুষ আমরা আছি, যে সমস্ত মানুষগুলো আমরা কি করতে পারি, না এই প্রতিকূলতার বিরুদ্ধে সংঘবদ্ধ হতে পারি, যে কজন আমরা বেঁচে আছি। তাই
এই প্রতিকূলতার হাত থেকে বেঁচে থাকতে হলে আমাদের কি করতে হবে না, হাতে হাত রাখতে হবে। হাতে হাত রাখা মানে এই নয় একে অপরের হাত ধরে থাকা। হাতে হাত রাখার কথার অর্থ হলো একে অপরের সঙ্গে দৃঢ় সম্পর্কে আবদ্ধ হওয়া, সঙ্গবদ্ধ হওয়া, ঐক্যতার বন্ধনে মিলিত হওয়া, অর্থাৎ একে অপরের সুখ দুঃখে আপদে বিপদে ঝাঁপিয়ে পড়া। এই যে অর্থে কবি বলছেন হাতে হাত রাখা। আয় আরও বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ এইভাবে হাতে হাত রেখে আমরা একে অপরের সঙ্গে সম্পর্কের বন্ধনে, মিত্রতার বন্ধনে, ঐক্যতার বন্ধনে, সঙ্গবদ্ধতার বন্ধনে মিলিত হয়ে একসাথে চলি। এই অর্থে কবি বলতে চেয়েছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি। তোমাদের এই কবিতাটি আমি পড়ালাম। কবিতাটি পড়ে কেমন লাগলো, কীরকম মনে হলো, তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে এবং প্রশ্ন থাকলে আমাকে লিখে বলবে। তাহলে আমি তোমাদের আরও ভালো করে যাতে বিষয়টাকে তুলে ধরা হয় আমি সেদিকে নজর রাখবো। ঠিক আছে, আমি এই অবধি তোমাদের পড়ালাম। আর প্রশ্নোত্তর বিষয় নিয়ে যদি তোমাদের কোনোরকমভাবে কোয়ারি থাকে তাহলে তোমরাও আমাকে বলবে, আমি সেরকম প্রশ্ন উত্তর তোমাদের করে দেবো।